দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের অনুষ্ঠানে। আজ 24শে মার্চ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ওয়ার্ল্ড টিবি ডে বা বিশ্ব যক্ষ্মা দিবস। এই দিনটিতে আমাদের আজকের আয়োজন ডায়াবেটিস ও যক্ষ্মা প্রতিরোধ ও প্রতিকার। দর্শক, ডায়াবেটিস ও যক্ষ্মা রোগ দুটি সম্পর্কে সবাই আমরা কম বেশি জানি, তবে চিকিৎসকরা বলেন যে এই রোগ দুটি হচ্ছে অনেকটা দুই দিগন্তের দুই বাসিন্দার মতো। ডায়াবেটিস একটি অসংক্রামক ব্যাধি, যেটি ভালো হবে না, নিয়ন্ত্রণে রাখতে হবে। আর অন্যদিকে যক্ষ্মা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী সংক্রামক ব্যাধি, যেটি ঠিকমতো চিকিৎসা করলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। কিন্তু তারপরও এই দুটো আজকাল চিকিৎসকরা বলছেন একই সাথে একজন মানুষের শরীরে উপস্থিত হতে পারে। কিভাবে সেটা সম্ভব? চিকিৎসকরা আরো বলছেন যে ডায়াবেটিস রোগীদের যক্ষ্মা হলে সেটি মারাত্মক আকারও ধারণ করতে পারে, তার চিকিৎসাও কিছুটা ভিন্ন। এই সম্পর্কেই বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের আয়োজন, এবং ওই অনুষ্ঠানের আয়োজনের মূলে রয়েছে একটি প্রকল্প, যে প্রকল্পটির নাম হচ্ছে বাডাস ইউএসএআইডি চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ। দর্শক, এই প্রকল্পের পরিচালক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনি একই সাথে বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক, বারডেম জেনারেল হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজের ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন। দর্শক, আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন আরেকজন অত্যন্ত খ্যাতিমান বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ডাক্তার আসিফ মুজতবা মাহমুদ। ডায়াবেটিস ও যক্ষ্মা প্রতিরোধ ও প্রতিকার, এই নিয়ে আমাদের আলাপ শুরু করছি। শুরুতেই আমি ডাক্তার আসিফ মুজতবা মাহমুদ আপনার কাছে জানতে চাই যে একটা সময় বলা হতো যে যার হয় যক্ষ্মা তার নেই রক্ষা, কথাটা কি এখনো সত্যি? না, এখন মোটেই সত্যি নয়। এটা যখন বলা হতো তখন মানুষের হাতে চিকিৎসা ছিল না। একটা যক্ষ্মা রোগীকে পাহাড়ে পাঠিয়ে দেওয়া হতো যে শুধু উনি বিশ্রাম নেবেন, বাতাস, ওপেন এয়ার, সানলাইট। ওপেন, আমাদের স্যার বইতে লেখা আছে ওপেন এয়ার এন্ড সানলাইট, স্যানিটোরিয়ামের যে কনসেপ্টটা ছিল। এবং বিশ্বের বিভিন্ন নাম করা খ্যাতিমান লোকজনও যক্ষ্মায় ভুগেছেন, এইভাবে চিকিৎসা নিয়েছেন। কিন্তু 1940-এর পরে স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন আবিষ্কার হয়, তারপর আরো ট্যাবলেট চলে আসে 60-70 সালের থেকে। এখন তো মাত্র একটা রুগী 3 থেকে 4টা ট্যাবলেট দৈনিক খেলে 6 মাস পূর্ণ মেয়াদ করলে যক্ষ্মার সম্পূর্ণভাবে উনি আরোগ্য লাভ করতে পারেন। আচ্ছা, আমি যক্ষ্মা নিয়ে আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনবো। তার আগে ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে ডায়াবেটিস ও যক্ষ্মা, এবং শুরুতে আমি একটু বলার চেষ্টা করেছি, তো ডায়াবেটিস ও যক্ষ্মা একই সাথে একটা মানুষের শরীরে কিভাবে উপস্থিত হতে পারে? আপনি জানেন যে ডায়াবেটিস একটা দীর্ঘমেয়াদী রোগ, এবং ডায়াবেটিস যখন যার হয় তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। এবং যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অন্যান্য ইনফেকশনের ন্যায়, সংক্রমণ রোগের ন্যায় যক্ষ্মা আক্রান্ত সে বেশি হয়ে থাকে। এটা গুণ প্রায় 2 থেকে 3 গুণ বেশি, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার জন্য। ও আচ্ছা, তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেহেতু যক্ষ্মা সহজে হানা দেয়। জি, এটাই তো বলছেন। সেক্ষেত্রে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই তাদেরও তো রোগ প্রতিরোধ ক্ষমতা আরো কম। জি, তাদের যক্ষ্মা হওয়ার সম্ভাবনা কি আরো বেশি? জি, রোগ প্রতিরোধ ক্ষমতা না, লজিক্যালি তো তাই বলে। দর্শক, যক্ষ্মার পরিস্থিতি কি? আজ 24শে মার্চ বিশ্বজুড়ে যেহেতু যক্ষ্মা দিবস পালন হচ্ছে, কাজে একটু জেনে নেই বিশ্বজুড়ে যক্ষ্মার পরিস্থিতি। এটা কি আশাপ্রদ নাকি আমরা আশাহত হব? এখন আমি বলবো যে জিনিসটা সতর্ক দৃষ্টি রাখা দরকার। আশা রয়েছে কারণ চিকিৎসা রয়েছে, কিন্তু সমস্যাটাও যথেষ্ট বড় আকারে ধারণ করেছে সারা বিশ্বে। প্রায় 60 লক্ষ রোগী যক্ষ্মায় ভুগেন। বাংলাদেশের প্রায় 6 থেকে 7 লক্ষ রোগী রয়েছেন যক্ষ্মায় যারা ভুগছেন, এবং যক্ষ্মার কিছু জটিল আকার এখন দেখা যাচ্ছে, যাকে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, তারপর এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস বলা হয়, যেখানে মাত্র 6 মাসের চিকিৎসাটা পুরোপুরি কভার করে না। আচ্ছা, প্রায় 20 মাস 24 মাসের চিকিৎসা নিতে হয়। তো সেদিক থেকে আমি বলবো যে আমাদের একটা বিশ্বে যক্ষ্মা একটা বড় আকার ধারণ সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। এমনকি সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিবিকে দি ডেডলিয়েস্ট ইনফেকশাস ডিজিজ কিলার ইন দি ওয়ার্ল্ড হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ যে সংক্রামক ব্যাধির মধ্যে সবচেয়ে বেশি যে রোগে লোকজন মারা যাচ্ছেন সেটা হচ্ছে যক্ষ্মা। মানে এইডস এর জায়গায় যক্ষ্মা চলে এসেছে। তার মানে রাজার অবস্থানেই আছেন এখন। রাজার অবস্থানেই রয়েছেন, বিভিন্ন চেষ্টা চলছে, কিন্তু এখনো। তো দর্শক,
একটা প্রশ্ন জাগে, আমার সাধারণ মনেও এই প্রশ্নটা জাগে, সেটি হচ্ছে যে যক্ষ্মা নিয়ে তো আয়োজনের শেষ নেই বিশ্বজুড়ে। এত সব আয়োজন, এত পরীক্ষা নিরীক্ষা, এত চিকিৎসা, বিনামূল্যে ঔষধের আয়োজন, তারপরও যক্ষ্মা কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না? সম্ভব ডক্টর দেলোয়ার, আপনি জি, কি বলেন? এটা সম্ভব হচ্ছে না, এটা ঠিক বলা যাচ্ছে না, আমরা চেষ্টা করছি। কারণ হচ্ছে কি, এটা যক্ষ্মাটা তো আসলে একটা বায়ুবাহিত রোগ, আপনি জানেন, এবং আমরা তো শ্বাস নেওয়া বন্ধ রাখতে পারবো না, জি, এটা সম্ভব না। এবং যার এটা ফুসফুসে যখন যক্ষ্মাটা হয় এবং জীবাণুযুক্ত থাকে, সেক্ষেত্রে যদি সে যারা আছে সে হাঁচি কাশি দিলে এটা কিন্তু আরেকজনের ছড়াবে। এবং আমি যদি হাঁচি কাশি দিই, আমার ফুসফুসে যক্ষ্মা থাকে কারো, তাহলে প্রতিটা হাঁচি কাশির সাথে প্রায় 10 লক্ষের মধ্যে জীবাণু বেরিয়ে যেতে পারে, এবং তার আশেপাশে যারাই থাকবে তাদেরই কিন্তু এই যক্ষ্মাটা, এই জীবাণুটা প্রবেশ করলে তারাও যক্ষ্মা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে, আমরা যেটা করতে হবে, রোগটা নির্ণয় করা, যার হাঁচি কাশি আছে তাকে নিকটস্থ ডট সেন্টারে বা যেখানে এটা নির্ণয় করার সুযোগ আছে সেখানে গিয়ে পরীক্ষা করে যে আছে কিনা আচ্ছা, নির্ণয় করা এবং এটা চিকিৎসা নেওয়া। তাহলে কি দীর্ঘমেয়াদী চিকিৎসা এটাও কি যক্ষ্মা নিয়ন্ত্রণে না আসার একটা কারণ? অনেকটা তাই আমি বলবো, কারণ যে অনেক রোগী রয়েছে অনেক দীর্ঘমেয়াদী রোগী, চিকিৎসা নেন না। সেটাই যে 6 মাসের চিকিৎসা ন্যূনতম যেহেতু নিতে হয়, তো মানুষের একটা এটা স্টিগমা আছে। আর বিশেষত সামাজিক সচেতনতার অভাবে অনেকজনে এখনো ওই কথাটাইতেই ওনাদের মাথার পিছনে কাজ করে যে এটার কোনো রক্ষা নেই, এক। আর অনেকটা স্টিগমার কারণে মানুষ যক্ষ্মা আক্রান্ত রোগী হিসেবে চিহ্নিত নিজেকে প্রকাশ করতে চান না। ও সামাজিক এটাও এক সামাজিক একটা স্টিগমা, চক্ষু লজ্জার ভয়। চক্ষু লজ্জার বিষয় আছে। জি, আচ্ছা, পাশাপাশি বাংলাদেশে যেটা প্রাদুর্ভাব বেশি হওয়ার কারণ ঘনবসতি। আপনি মানুষে এত ঘনবসতি যে একটা কফ দিলেই আমি সে বলি ছড়িয়ে যে যাচ্ছে। 55 লক্ষ জি, আমাদের বর্গমাইল আয়তনে 16 কোটি মানুষের ঠাসাঠাসি সেই বসবাস। সেই ঠাসাঠাসি এমন বসবাস, যেমন আপনি ঠিকই বলেছেন। স্যার, যেমন আমি যদি বাসে ওঠেন, বাজারে যান, আপনি হাঁচি কাশি দিলে তো সবাই চলে যাচ্ছে জিনিসটা। আচ্ছা, তো এর সাথে কিছুটা দারিদ্র্যেরও ব্যাপার রয়েছে, Malnutrition. ম্যালনিউট্রিশন, পুষ্টিহীনতা রয়েছে, যেই জন্য আমাদের মতন দেশে এই সমস্যাগুলি। দর্শক, আমরা এবার একটু জেনে নেই যে যক্ষ্মা হলে তার লক্ষণগুলো কি কি হতে পারে, এবং সেই সাথে জেনে নেই যে কোনো ডায়াবেটিস রোগীর যদি যক্ষ্মা হয় তারও কি একই লক্ষণ আকারে প্রকাশ পাবে নাকি একটু ভিন্নতা আছে? হ্যাঁ, যক্ষ্মার সাধারণ উপসর্গগুলো যেমন কাশি, অল্প অল্প জ্বর আসা, বিকেলে জ্বর আসা, ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়া, ক্ষুধা মন্দা, ওজন কমে যাওয়া, দুর্বল লাগা, এগুলো সাধারণত যক্ষ্মার উপসর্গ। এছাড়াও যক্ষ্মার আরো উপসর্গ আছে, সেটা নির্ভর করে যক্ষ্মা শরীরে কোথায় হয়েছে তার উপরে। আর ডায়াবেটিস রোগীদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, অনেক সময় এই উপসর্গগুলো একইভাবে দেখা দেয় না, জি, একটু কিছুটা ভিন্নতর। যেমন জ্বর নাও আসতে পারে, কাশি এরকম ভাবে সবসময় নাও বলতে পারে, কিন্তু পরীক্ষা করে দেখা যাচ্ছে, এক্স রে করে দেখা যাচ্ছে যে তার ফুসফুসে যক্ষ্মা আক্রান্ত হয়ে গেছে। আমরা জেনে নিলাম দর্শক যক্ষ্মা রোগের লক্ষণগুলো কি কি, এবং ডায়াবেটিস রোগীদের বেলায় যক্ষ্মার লক্ষণগুলো কেমন হতে পারে, তাই না? দর্শক, আমরা কিন্তু বেশিরভাগ মানুষই জানি যে যক্ষ্মা হচ্ছে কফ কাশির রোগ, ফুসফুসে হয় এবং হলে কাশি হবে, কফ হবে, কাশির সাথে রক্ত যাবে, যেমনটি দেবদাসের ক্ষেত্রে, তাই না? তো এর পাশাপাশি যক্ষ্মা কিন্তু শরীরের যে কোনো অঙ্গেই হতে পারে। আমি কি ঠিক বললাম? ঠিক বলেছেন। জি, ঠিক। একটু বলবেন। জি, যক্ষ্মা আমরা মানে সায়েন্টিফিক্যালি বলে থাকি পালমোনারি, যেটা ফুসফুসে বাসা বাঁধে, আর এক্সট্রা পালমোনারি লাংসের বাইরে যেটা হয়ে থাকে। জি, 70% লাংসের মধ্যেই হয়ে থাকে, কিন্তু বাইরে শরীরের এমন কোনো অঙ্গ নেই যেটা সায়েন্টিফিক্যালি আমাদেরকে শেখানো হয় যে চুল, নখ এবং আপনি কার্ডিওলজিস্ট, হার্টের যে মাসেলটা রয়েছে, এই তিনটে মায়োকার্ডিয়াম, এই তিনটা জায়গায় যক্ষ্মা কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এছাড়া যক্ষ্মা শরীরের যে কোনো অঙ্গে যক্ষ্মা আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে কি সবগুলোই কি হাঁচি কাশির মাধ্যমে বের হবে? না, সেই ক্ষেত্রে এই যে এক্সট্রা পালমোনারি যেগুলি রয়েছে, এগুলিকে অসংক্রামক পর্যায়ে ফেলা হয়। আচ্ছা, ওগুলো নিয়ে মানে ওগুলো ছড়াবে না, ছড়াবে না, কিন্তু চিকিৎসার দিক থেকে নির্ণয় মানে কিছুটা হ্যাঁ কঠিন, এবং চিকিৎসা না নিলে তার কিন্তু জীবন আরো ভয়াবহ হতে পারে। আচ্ছা, ধরুন একজন যক্ষ্মা রোগী, আমরা সন্দেহ করছি তার কফ কাশি দেখে যে ওনার যক্ষ্মা হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার তিনি সেই সাথে ডায়াবেটিসও আক্রান্ত, তাকে আপনি কি কি পরীক্ষা নিরীক্ষা দিবেন? আমরা যেমন কফ পরীক্ষা করতে হবে, কফটা পরীক্ষা করতে হবে, বুকের এক্সরে করতে হবে আছে কিনা, কফের আরো কিছু জিন এক্সপার্ট আমরা অনেক সময় দিয়ে থাকি। এইটার মাধ্যমে আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই
নির্ণয় করে তৈরি। এছাড়া আরো কিছু আনুষঙ্গিক টেস্ট আছে, যেহেতু ডায়াবেটিক কথা বলেছে, ব্লাড সুগার কন্ট্রোল আছে কিনা, কিডনির কোনো জটিলতা আছে কিনা, লিভারের কোনো জটিলতা আছে কিনা, কারণ এই জন্য দেখতে হয় যে ডায়াবেটিস রোগীদের এগুলো বেশি থাকে এই জন্য। কারণ এবং টিবির যে ওষুধগুলো দিব, ড্রাগগুলো, সেটাও কিন্তু আমাদেরকে একটু মডিফাই বা ডোজের একটু তারতম্য করে দিতে হয়, সেই জন্য দেখে নিতে হয়। আচ্ছা, সেই সাথে কি আজকাল কিছু আধুনিক পরীক্ষা নিরীক্ষা বেরিয়েছে হ্যাঁ, যক্ষা রোগ নির্ণয়ের জন্য? স্যার জিন এক্সপার্ট যেটা বলছেন, জিন এক্সপার্ট যেটা, সেটা দিয়েও কিন্তু অতি সহজেই রোগটা নির্ণয় করা যায়। এবং জিন এক্সপার্ট দিয়ে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে রিফাম্পিসিন যে ড্রাগটা আছে সেইটা কার্যকর কিনা। ওই এত সব পরীক্ষা নিরীক্ষার কথা বলছে, নিশ্চয়ই খুব এক্সপেন্সিভ হবে আমাদের জন্য। হ্যাঁ, এক্সপেন্সিভ বটে, কিন্তু সুখের বিষয় হচ্ছে, সুসংবাদ হচ্ছে যে বাংলাদেশে 40টি কেন্দ্রে, এমনকি জেলা পর্যায়ে, ধরেন চুয়াডাঙ্গা, নোয়াখালী, নেত্রকোনা, এখানে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে এই জিন এক্সপার্ট মেশিনগুলি কিন্তু দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ বিনামূল্যে রোগী সেখানে কফ পরীক্ষা করাতে পারেন। অতএব তার প্রয়োজন, যদি উনি নিজেকে যক্ষ্মা রোগী মনে করেন, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, তাদের রেফারেলের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষাগুলি করা যাবে। যক্ষ্মার পরীক্ষা এবং চিকিৎসা দুইটাই খুবই খুশির খবর যে যক্ষ্মার পরীক্ষা, আমরা পরীক্ষা পর্যন্তই তো কথাগুলো বললাম, চিকিৎসা নিয়ে আবার পরে বলবো। পরীক্ষাগুলো সম্পূর্ণ বিনামূল্যে সরকার আয়োজন করে রেখেছে আমাদের জন্য। কফ কাশি যদি হয় কিংবা যদি যক্ষ্মার কোনো লক্ষণ আমাদের মাঝে থাকে, তাহলে সাহসের সাথে খালি সেন্টারে যেতে হবে, তারপর কোনো পয়সা খরচ হবে না, বিনামূল্যে পরীক্ষাগুলো হয়ে যাবে। আমরা আরো অনেক কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব, তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগতম। আজ 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস, এবং এই যক্ষ্মা দিবসে আমাদের আয়োজন ডায়াবেটিস ও যক্ষ্মা প্রতিরোধ ও প্রতিকার এই অনুষ্ঠানের। দর্শক, চিকিৎসা নিয়ে এবার কিছু আলাপ করি। একজন মানুষের যদি যক্ষ্মা হয়, তখন উনি ভয় পেয়ে যান যে প্রথম কথা হচ্ছে এতদিনের চিকিৎসা। একটা টাইফয়েড হলে মাত্র 10 দিন 14 দিন চিকিৎসা নিতে হয়, কিন্তু যক্ষ্মা হলে কেন আমাকে 6 মাস 9 মাস চিকিৎসা নিতে হবে, কেন? সেটার উত্তর রয়েছে যক্ষ্মা জীবাণু, যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সেটার প্রকৃতির সঙ্গে এটা সম্পর্কিত। এই জীবাণুটা এরকম যে অনেকগুলি জীবাণু থাকে, প্রথম কথা। দ্বিতীয়ত, ওষুধের যেই এফেক্টটা, সেটা খুব ধীরে সুস্থে জীবাণুটির উপর হয়ে থাকে। তৃতীয়ত, প্রথম অবস্থায় প্রথম 2 মাসে অনেকগুলি পরিমাণ যে জীবাণুগুলি মরে যায়, কিন্তু কিছু জীবাণু সুপ্ত অবস্থায় থেকে যায়, এবং এরা কিন্তু যদি আমরা ওষুধ বন্ধ করে দিই, পরে ওই মারাত্মক রেজিস্ট্যান্ট আকার ধারণ করে আবার আমাদেরকে আঘাত আনতে পারে। ওই শেষের অংশটুকু যারা সুপ্ত অবস্থায় রয়েছে, তাদেরকে নির্মূল করার জন্য অতিরিক্ত 4 মাস ওষুধ, 2+4 টোটাল 6 মাস। আমরা এইটুকু বুঝে নিচ্ছি সাধারণ মানুষ হিসেবে যে আমাদেরকে দীর্ঘমেয়াদী ওষুধ খেতেই হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে 2 মাস খাওয়ার পর একটু ভালো লাগে, তখন মনে হয় যে কাশি কফ তো থেমেই গেল, আর কেন খাবো? অনেকে কিন্তু যক্ষ্মার ওষুধ 1.5-2 মাস খাবার পর বন্ধ করে দেন। আপনি একটু বলুন। এটা কখনোই করা উচিত না। অবশ্যই তাকে পূর্ণ মেয়াদে 6 মাস খেতে হবে। কারণ সে যদি এটা না খান, এবং পরবর্তীতে যে যক্ষ্মাটা হবে সেটাকে বলে এমডিআর টিউবারকুলোসিস বা ওষুধ প্রতিরোধকারী টিউবারকুলোসিস। এবং এটা কেন জটিল? এটা যেমন চিকিৎসাটা সময় বেশি লাগে, অনেকগুলো ওষুধ নিতে হয় এবং অনেকদিন হসপিটালে থাকতে হয়, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বেশি, এবং তার তো হবে, এবং সে সমাজে অন্যদেরকে ছড়াবে। ওনার এমডিআর হবে, আবার আরেকজনের মধ্যে কিভাবে হবে? কারণ তার যদি হাঁচি কাশির মাধ্যমে যায়, আরেকজনের রোগ জীবাণুটা তো জীবাণুগুলো আরেকজনের শরীরে চলে যাবে, তাই না? আচ্ছা, তো আপনাদের কথা মতো আমরা 6 মাস ওষুধ খাবো, কিন্তু ওষুধ খেতে খুব কষ্ট হয়। এই যে এতগুলো ওষুধ মুঠি ভরে খেতে হয়, এই খেতে ইচ্ছা করে না। প্রত্যেকদিন সকালে উঠে এতগুলো ওষুধ খেতে কোনোভাবে ইচ্ছা করে না। কিভাবে আপনি আমাকে খাওয়াবেন বলেন? না, সেটা বুঝতে হবে যে এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে, আগে মুঠো ভরে যে ওষুধগুলি আমরা জানি যে 4 পদের ওষুধ খেতে হয়, কিন্তু এখন একটা ট্যাবলেটের মধ্যে 4টাকেই নিয়ে আসা হয়েছে। অথবা ম্যাক্সিমাম একজনের ওজন যদি 50 কেজির বেশি হয়, ওনাকে 4টা ট্যাবলেট খেতে হয়। ওষুধের সংখ্যা কমে এসছে উন্নত প্রযুক্তির কারণে। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে কি এরকম যে দর্শক, যে যক্ষ্মার ওষুধ একে তো দামি,
আবার সেগুলোকে খেতে হবে একদিন 2 দিন না, 6 মাস, কোন কোন ক্ষেত্রে 9 মাসও চিকিৎসকরা বলে থাকেন। তো এত দামি ওষুধ এতদিন কিনে খেতে কষ্ট হয় অনেক মানুষেরই। তাদের বেলায় আপনি কি পরামর্শ দিবেন? আসলে সত্যি কথা বলতে এটা খুবই ভালো সংবাদ যে বাংলাদেশ সরকার এবং জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমের মাধ্যমে সারা দেশব্যাপী যে যে আমাদের অন্যান্য সহযোগী যে সংগঠন আছে তারা কিন্তু ডট সেন্টারের মাধ্যমে যক্ষ্মার ওষুধটা বিনা পয়সা দিয়ে থাকেন। আচ্ছা, পূর্ণ মেয়াদে। পূর্ণ মেয়াদে বিনা পয়সা বিনা পয়সা। সম্পূর্ণ। আচ্ছা, সম্পূর্ণ মেয়াদে। খুবই ভালো খবর। আপনি কিছু বলবেন? আমি সেই কথাটা বলছিলাম, এমনকি যেটা দুঃখজনক হলো যে ওষুধ প্রতিরোধী যদি যে যক্ষ্মা, যার জি। চিকিৎসা 20 মাসের মতন এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সেটাও কিন্তু সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে দেওয়া আচ্ছা, আছে। তো সে আপনারা খুবই খুশির খবর যে বিনামূল্যে এই ওষুধগুলো পাওয়া যায়। এগুলোকে আমাকে সেন্টারে গিয়ে খেতে হবে, নিয়ে আসতে হবে? কিভাবে ওষুধগুলো আমি প্রথমত হ্যাঁ, সেন্টারের সঙ্গে তো সংযোগ স্থাপন, ওখানে নিবন্ধন করতে হবে, একটা কার্ড দেওয়া হবে এবং ডিওটি নিশ্চিত করা দরকার যে রোগী ওষুধটা সেবন করছেন। সেই জন্য নীতিমালা অনুযায়ী ওনাকে সেন্টারে গিয়ে ওষুধটা সেবন করতে হবে। স্বাস্থ্যকর্মীর সামনেই ওষুধটা খেতে হবে। সেটা একটা মানে আমাদের মেইন মানে উদ্দেশ্যটা থাকে যে সে যে ওষুধটা খাচ্ছে এটাকে নিশ্চিত করা। নিশ্চিত করে স্বাস্থ্যকর্মী করতে পারেন, বাসে যে গার্জিয়ান আছে কোনো একটা গার্জিয়ান দায়িত্ব নেন যে আমি নিশ্চিত করবো, সেটাও সম্ভব। মানে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে ওষুধটা তিনি খাচ্ছেন। জি, আমরা শুনলাম। দর্শক, আমরা আজকে যেহেতু বসেছি ডায়াবেটিস ও যক্ষ্মা নিয়ে, এবার সেই প্রসঙ্গে আবার একটু আলাপ করি যে একজন মানুষের ডায়াবেটিস রয়েছে এবং তার যক্ষ্মা হলো, তার বেলায় চিকিৎসাটা কেমন হবে? একই রকম নাকি একটু ভিন্নতা থাকবে? এখানে একটু ভিন্নতর হবে, কারণ হচ্ছে আপনি জানেন যে এখানে আমরা দুইটা রোগ কিন্তু একই মানুষের আছে। জি। এবং ডায়াবেটিস যাদের থাকে তাদের কিন্তু অন্যান্য জটিলতাও থাকে, চোখের, কিডনি, লিভারের জটিলতাগুলো থাকে। সেক্ষেত্রে ওইগুলো দেখতে হবে আছে কিনা। ডায়াবেটিস পূর্ণমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে এবং সেক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা যেটা দিয়ে থাকি, ইনসুলিনটা আমরা উত্তম ড্রাগ হিসেবে, ওষুধ হিসেবে ব্যবহার করে থাকি। এটা একটা। আর ড্রাগটা, টিউবারকুলোসিস ড্রাগটা পূর্ণ মাত্রায় খেতে হবে। তবে এটা দেখার আগে তার কিডনি ভালো আছে কিনা, লিভার ভালো আছে কিনা, চোখ ভালো আছে কিনা, সেটা আমাদের দেখে নিতে হবে। আচ্ছা, তার মানে যক্ষ্মার ওষুধ তো নাকি খেতে হবেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আর ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন নেওয়ার প্রয়োজন হতে পারে, নিতেই হবে। নিতে হলে ভালো হবে। এবং অন্যান্য জটিলতার কথা বললাম যে কিডনি, কারণ অনেকগুলো যক্ষ্মার ওষুধ আছে সেগুলো কিন্তু এই জটিলতা, মানে কিডনি, সেক্ষেত্রে যক্ষ্মা সেরে যাবার পরও কেউ নাকি ইনসুলিন নিতে হবে? এটা নির্ভর করবে তার শর্করা, ব্লাড সুগার নিয়ন্ত্রণে আছে কিনা, যে আমাদের যে টার্গেট থাকে সেই মাত্রায় আছে কিনা। যদি সেটা যদি রাখতে পারেন তাহলে সে স্টেবিলিটি যেতে পারবে। আচ্ছা, আপনারা একটা খুব প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন, একটা প্রকল্প চালু করেছেন। দর্শক, যেই প্রকল্পটির নাম হচ্ছে বাডাস USAID চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ, তাই না? এরকম তো বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনেকগুলো প্রকল্প রয়েছে আমরা জানি। তার মধ্যে বারডেম একটা প্রকল্প, NHN, ইব্রাহিম কার্ডিয়াক একটা প্রকল্প। এটা কি সেরকমই একটা প্রকল্প? এটা সেরকম না, এটা তো ওদের প্যারেন্ট। এটা হচ্ছে সেবা দেওয়া, মানে বিভিন্ন রোগীদের সেবা দেওয়ার জন্য, টিবি এবং ডায়াবেটিস তাদের সেবা দেওয়ার জন্য একটা আলাদা প্রজেক্ট নেওয়া। আচ্ছা, এই প্রজেক্টের আওতায় আপনারা কি করছেন? এই প্রজেক্টে আমরা প্রথম হচ্ছে রোগীকে আছে কিনা এটা নির্ণয় করা, রোগটা নির্ণয় করা, স্ক্রিনিং করা, নির্ণয় যদি রোগটা নির্ণয় হয়ে থাকে যে চিকিৎসাটা দেওয়া, তার ফলো আপ করা, যে ঠিকমতো ওষুধ খাচ্ছে কিনা, ভালো হচ্ছে কিনা সেটা দেখা, এবং তার বাসায় তার ফ্যামিলি মেম্বারকে কাউন্সিলিং করে, এডুকেট করে চিকিৎসার সম্পর্কে জ্ঞান দেওয়া। এটা হলো রোগীদের জন্য। এবং ডাক্তারদের জন্য, ডাক্তারদের মধ্যে আমরা বিভিন্ন ট্রেনিং অর্গানাইজ করি যে তাদেরকে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, কারণ ডাক্তারের অ্যাওয়ারনেস যদি না হয় তাহলে তো রোগ তো বেশি নির্ণয় হবে না। এটা একটা। আমরা এই প্রজেক্ট থেকে ল্যাব ফ্যাসিলিটিস, ডায়াগনস্টিক ফ্যাসিলিটি, যে রোগ নির্ণয় করার যে উপায়গুলো আছে সেটাকে ভালোভাবে করতে হবে, সেজন্য বিনামূল্যে জিন এক্সপার্ট মেশিন এবং মাইক্রোস্কোপ আমরা সরকারের সহযোগিতায় আমরা নিয়ে নিয়েছি। আচ্ছা, একজন ডায়াবেটিস রোগীর যক্ষ্মা হলো, এতদিন তো তিনি ডট সেন্টারে যেতেন, এখন তিনি আপনাদের কাছে যাবেন? এটা আমাদের প্রথম তো, যেহেতু ডায়াবেটিস তারা একটা কোনো না কোনো সেন্টারের সাথে সম্পৃক্ত আছেন, সংযোগ আছেন, তো তাদেরকে আমরা যদি তার যে ডাক্তার জিজ্ঞেস করেন যদি যক্ষ্মার উপসর্গ থাকে, তাহলে আমাদের যেখানে ডট সেন্টার আছে সেখানে তাকে পাঠিয়ে দেওয়া, যে আপনার কপটা পরীক্ষা করেছেন বা বুকের এক্সরে করে আছেন, যখন আছে কিনা সেটা নির্ণয় করা। আর যে সেন্টার নাই, তাদের নিজস্ব ডট সেন্টার নেই, তাদের আশেপাশে, মানে এটা খুব কাছেই কিন্তু ডট সেন্টারগুলো থাকে, খুব দূরে না, সেখানে আমরা পাঠিয়ে দিই রোগটা নির্ণয় করার জন্য। পরবর্তী নির্ণয় হওয়ার পরে চিকিৎসা কিন্তু ডাক্তাররাই করে থাকেন। উনি ওষুধ কোনখান থেকে জোগাড় করেন? ডট সেন্টার থেকে। ডট সেন্টার থেকে বিনামূল্যে ওষুধ পাবেন এবং ওনার এই ডায়াবেটিস ও যক্ষ্মার চিকিৎসার জন্য উনি
আপনাদের আপনাদের ডায়াবেটিস সমিতির ডায়াবেটিক অধিভুক্ত সমিতি। যে কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবেন। কারণ আচ্ছা। আমার সারা দেশব্যাপী জি। প্রায় 94টা আমাদের সেন্টার আছে এই কার্যক্রমের সাথে জড়িত সারা বাংলাদেশে। আচ্ছা, ডট সেন্টারগুলো তো রয়েছেই, পাশাপাশি বাংলাদেশ ডায়াবেটিক ডায়াবেটিস সমিতির সমিতির 94টা সেন্টারগুলো এখন ডায়াবেটিক ও যক্ষ্মা রোগীদের এই চিকিৎসায় সেবা দিয়ে আসলে যক্ষ্মা অংশগ্রহণ রোগীর করছে। চিকিৎসা, যক্ষ্মা যেহেতু দীর্ঘমেয়াদী রোগ, এই ধরনের একটা সমন্বিত প্রয়াস কিন্তু যক্ষ্মা চিকিৎসার একটা মূল মন্ত্র। এটাকে যদি আপনি ওভারকাম করতে চান, এরকম ডায়াবেটিস, বার্ডাস এবং চ্যালেঞ্জ টিবি, অথবা ধরেন আমরা অনেক সময় বলে থাকি পাবলিক প্রাইভেট মিক্স, Exactly. যে সরকার এবং যে প্রাইভেট, বাংলাদেশে তো অনেক প্রাইভেট চিকিৎসক রয়েছে, জি জি তাদেরকেও সরকারের এই প্রচেষ্টার সঙ্গে সম্পৃক্ত করার জন্য পাবলিক প্রাইভেট মিক্স একটা উদ্যোগ রয়েছে, যাতে ওনার চিহ্নিত রোগী সরকারি চিকিৎসাটা পেতে পারেন। এই যে বড় সমস্যায় দেশে আমরা ভুগছি, আমরা যে 6 নম্বর 7 নম্বর স্থান আমাদের দখল করে আছি শীর্ষস্থানীয় আচ্ছা। টিবি দেশের মধ্যে, এটাকে ওভারকাম করার জন্য সবাই সমন্বিত প্রচেষ্টাটা দরকার। আচ্ছা, আপনার এই কথার সাথে সম্ভবত মিলে যায় এবার যে বিশ্ব যক্ষ্মা দিবসের যে প্রতিপাদ্য বা স্লোগান রয়েছে, দর্শক, সেই স্লোগানটি হচ্ছে ইউনাইট টু এন্ড টিবি, অর্থাৎ ঐক্যবদ্ধ হলে সবে যক্ষ্মা মুক্ত দেশ হবে, তাই না? কিছু বলবেন আপনি সম্পর্কে? হ্যাঁ, এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া এই যে বিভিন্ন ফ্যাক্টরগুলি রয়েছে, যেমন যেটা আমরা প্রথমে বলছিলাম ঘনবসতির কারণে হয়ে থাকে, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা দরকার, ডায়াবেটিসের মতন গুরুত্বপূর্ণ রোগের সঙ্গে এটা সংযোগ রয়েছে, তারপরে এতদিন ওষুধ চালিয়ে যেতে হবে, রোগী তার কর্মস্থলে কিভাবে ওষুধটা নিশ্চিত করবে, সবাইকে সমন্বিতভাবে মানে ঐক্যবদ্ধভাবে জিনিসটাকে যদি আমরা দেখি, তাহলেই যক্ষ্মাকে আমরা যক্ষ্মা রোগটা চাই না, পরাজিত আমরা এর আচ্ছা, প্রতিরোধী। আমি একটু জি, বলি please। না একটু, যে বেসিক্যালি আমাদের যে আমার প্রকল্পের নামটা কিন্তু ডায়াবেটিস রোগীদের যক্ষ্মা চিকিৎসায় সমন্বিত প্রয়াস, মানে সমন্বিত না হলে আসলে কোনো কিছু আমরা সাকসেসফুল হব না। এই জন্য আমাদের নামটা কিন্তু আমরা সিলেক্ট করেছি। খুবই ভালো নাম সিলেক্ট করেছেন, এবং আপনাদের কর্মসূচিটা অত্যন্ত কার্যকরী একটি কর্মসূচি হচ্ছে বলেও আমরা আশাবাদী। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও মতামত আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, বাংলাদেশে যক্ষ্মার পরিস্থিতি যাই হোক না কেন, বাংলাদেশ কিন্তু বিশ্ব দরবারে প্রশংসিত তার যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য। আর এই যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি একটা ঐক্যবদ্ধ প্রয়াস। সরকার এবং বেসরকারি পর্যায়ে নানান সংস্থা ঐক্যবদ্ধ হয়ে এই যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি পালন করছে, এবং তার সাথে যুক্ত রয়েছে বর্তমানে আমরা যাকে নিয়ে আলাপ করছি, যে প্রকল্পটি নিয়ে আমাদের আজকের আলোচনা, সেটি হচ্ছে বার্ডাস USAID চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ নামের প্রকল্প। এই প্রকল্পের সাফল্য কামনা করছি। আমরা চাই একটি মানুষও যেন যক্ষ্মায় আক্রান্ত আর না হয়। আমরা চাই ডায়াবেটিসে আক্রান্ত মানুষদের যেন কোনোভাবেই যক্ষ্মায় কষ্ট পেতে না হয়। এই শুভকামনা করে শেষ করছি আজকের অনুষ্ঠান।